এদিকে আবারও জাতিসংঘের চাপের মুখে ডক্টর ইউনূস, শেখ হাসিনার কপাল খুলে দেয় জাতিসংঘ। আওয়ামী লীগ কর্মীরা খুশিতে আত্মহারা, তারা রীতিমতো রাজপথে বিজয় মিছিল করছে। দেশের পরিস্থিতি বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, ক্ষমতার চেয়ারটিতে এখন কে বসছে? তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীও যে কাজটা করেনি সেটাই করে দেখালো মোহাম্মদ ইউনূসের সরকার, যাকে বলে একেবারে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বাংলাদেশে। তাণ্ডব চালিয়ে আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? 2 হাতে লুট করা হয়েছে, এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। গ্রেট, উই স্যালুট প্রফেসর ডক্টর ইউনূস দি গ্রেট, উই স্যালুট দি বস ডক্টর ইউনূস। এক্সিলেন্ট, প্রশংসার ভাষা নেই। দর্শক, ধানমন্ডি 32-এ শিক্ষার্থী জনতা যে ঘটনা ঘটিয়েছে, ফের হুঁশিয়ারি বাংলাদেশের এক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি বারংবার ভারত সরকার, মোদী এবং ভারতের একাধিক ব্যক্তিত্বকে দিনের পর দিন হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এখন হাসিনাও শেষ, 32ও শেষ, আওয়ামী লীগও শেষ, বিরানি তো আইলো না, এখন আমি কই যামু। আজ বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হয়েছে এই। 32 নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরও কিছু ঘটনা আমাদের সামনে আসছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং আমরা এই প্রশ্ন করতে পারি, এই ঘটনাটা কি চক্রান্ত? কারা করছে সেই চক্রান্ত, বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ, সেটা হিসাবে দেখতে হবে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন, সরীসৃপ জাতে কিভাবে পরিণত হলো বোঝা যায়। কয়েক কোটি বাংলাদেশি দাঁড়িয়ে দেখলো কিভাবে দেশের স্বাধীনতার ইতিহাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত। নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরও কিছু ঘটনা আমাদের সামনে আসছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং আমরা এই প্রশ্ন করতে পারি, এই ঘটনাটা কি চক্রান্ত? কারা করছে সেই চক্রান্ত, বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ, সেটা হিসাবে দেখতে হবে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন 6 মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায়, কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, এটা তাদের সরকার, তাদেরকে রিপ্রেজেন্ট করে। যে সরকার অনেক কিছু করতে পারে বা সবকিছুই করতে পারে, সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়েছি, জানিয়েছি। আমি 32 নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি। কিন্তু গতকালই ওই ভিডিওতে আমি যোগ করেছিলাম, হালকা একটু কথাও বলেছিলাম। 3টা ঘটনা। সুধা সদনে আগুন দেওয়া হয়েছিল, শেখ হেলালদের বাড়ি, মানে শেখ মুজিবুর রহমানের ভাই, শেখ হাসিনার চাচার বাড়ি, শেখ হেলাল তার চাচাতো ভাই, এবং তাদের যে বাড়ি, যেটা আওয়ামী লীগের ওই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র, সেটার উপরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে শেখের বাড়ি। নট অনলি দ্যাট, জনাব হানিফ কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। এটা গতকালই আমি জেনেছিলাম। আজ সকালে আরো কয়েকটা খবর চোখের সামনে পড়ে, আমি হেডলাইনগুলো পড়ি। কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর, সাদিক আব্দুল্লাহ আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র জনতা, তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। এবার নেচে গিয়ে জান্নাতি প্যালেসে আগুন দিল ছাত্ররা। জান্নাতি প্যালেস হচ্ছে নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি। আমি জানি না এর মধ্যে ঘটনা আছে কিনা, থাকতে পারে। মানে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালানো হলো। আমরা 5 অগস্টের পর একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছি, এটা সারা পৃথিবীতে ভবিষ্যতেও আমি মনে করি আলোচনা হবে। সেটা হচ্ছে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বা তার দলের অন্য লোকরাও রাইটলি
তারা অনুমান করেছিলেন কয়েক লাখ না হলো হাজার হাজার মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন, এটা তারা মনে করেছিলেন। কারণ প্রত্যেক পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা, ডাকাতরা, আওয়ামী লীগের বর্বররা অকল্পনীয় নৃশংস অত্যাচার চালিয়েছিল প্রতিপক্ষের উপরে, বিশেষ করে বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াতের উপরে। ফলে তার প্রতিশোধের মুখে তারা পড়বেন। প্রতিষ্ঠান বা বহু বাড়িঘর তো ধ্বংস হবেই, প্রাণে মরে যাবেন বহু মানুষ। কিন্তু 5 আগস্ট এই ঘটনাটা সেই অর্থে তেমন কিছুই হয়নি। ইভেন এই ধরনের পরিস্থিতি যখন দেশে সরকার নেই, পুলিশ নেই, সেই পরিস্থিতিতে দেশে কোনো নৈরাজ্য নেই, কোনো চুরি ডাকাতি কিচ্ছু অলমোস্ট হয়নি। এবং টার্গেটেড একটা আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে। এই একটা নজির আমরা স্থাপন করেছিলাম। আমি আবারও বলছি, এটা একটা স্টাডির বিষয় হয়ে থাকবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমি জানি কেউ কেউ বলবেন এবং এই কথা বলার কারণে আমাকে আওয়ামী লীগের দালালও বানিয়ে দিতে পারেন। আমি আরেকটু দালাল বানাতে পারেন, সেই জন্য একটা ক্লুও দিই। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও, দুটোতেই আমি এক্সক্লুসিভলি বলেছিলাম কোনোভাবেই আওয়ামী লীগের স্থাপনা, আওয়ামী লীগের লোকজন, তাদের উপরে হামলা করা যাবে না, আমাদের উচিত হবে না। আমরা বিচার চাই, শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার চাই এবং বিচারের মাধ্যমে যা যা হওয়া দরকার সেটাই চাই। আমি জানি না আপনারা কিভাবে দেখবেন। আওয়ামী লীগের উপরে কোর্টে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে যখন আনা হলো, যখন হামলা হলো ফিজিক্যালি, আমি সেটাও প্রটেস্ট করেছি, খুবই উত্তপ্ত অবস্থায়, ঝুঁকি নিয়েও করেছি। আমি এখনো তাই বলছি। কেউ কেউ বলবেন যে এই বাড়িগুলো আওয়ামী লীগের, যেমন একজনের নাম বললাম, একজনও ভালো মানুষ নয়, প্রত্যেকে শেখ হাসিনা, এক একটা ওই এলাকা শেখ হাসিনা, প্রত্যেকজনই বর্বর মানুষ। তো ফলে আমি বর্বরই বলছি। ওনার এই দেশের ইতিহাসে, এই দেশের বহু সংগ্রাম লড়াইয়ের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও শেষে তিনি আওয়ামী বর্বরে পরিণত হয়েছিল। প্রত্যেকে বর্বর, এটা নিয়ে কোনো ডিবেট করি না। কিন্তু তার বাড়ি ভেঙে দেয়, কেউ কেউ বলবেন এই বর্বররাই তো আওয়ামী লীগের ক্ষমতার প্রতীক। সমস্যাটা কোথায় দাঁড়ায় তাহলে? সমস্যাটা দাঁড়ায় হচ্ছে কোন জায়গায় আমরা তাহলে থামবো, কাকে আমরা প্রতীক মনে করবো না। একটা গ্রামে যে লোকটা আওয়ামী লীগ করে, সেই লোকটা কিন্তু বহু মানুষের উপরে টর্চার করেছে, পিটিয়েছে, মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, চাঁদাবাজি করেছে, মেয়েদের উপরে নানান রকম হয়রানি করেছে। সেও তো আওয়ামী লীগের একটা ক্ষমতা প্রতীক। ওই এলাকার এবার ওকে ওর বাড়িতে আগুন জ্বালিয়ে দাও, ভেঙে দাও, তাই কি করবো? কারণ তার কাছে ব্যাপারটা অতটুকু পর্যন্ত। ফলে এটা খুবই সাবজেক্টিভ এবং সেই কারণে যেটাওকে ওর মধ্যে, ওই সংজ্ঞার মধ্যে ফিট করে নিতে পারেন এবং সেখানে এই তাণ্ডব চালাতে পারেন। এবং একটা আহ্বান আছে, আমি গতকালই জানি, মানে আজকে সকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম, যেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ একজন ছাত্র সমন্বয়ক, উনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বা এরকম একটা পদে, উনি খুবই সিগনিফিক্যান্ট একটা পদে আছেন, যিনি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিদের বাড়ি টাড়ি দখল করে সেখানে শহীদদের জন্য আবাসস্থল নির্মাণ করতে বলছেন। মানে শহীদদেরকে ডাকলে এক ধরনের আবেগীয় সুরসুরি দেওয়া যায়, তাই এটা অনেকেই করছেন, কিন্তু মূল আহ্বান হচ্ছে ওগুলো ভেঙে ফেলা। তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা করা হয়েছে। আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বা ছাত্রদের অন্যান্য যেসব সংগঠন আছে, নাগরিক কমিটি, তারাও কি তাই বলবেন। কিন্তু আমরা এর স্পষ্ট নিশানা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা ঘটনা, 8-10টা ঘটনা হয়েছে এই 32 নম্বরের বাইরে, যেগুলো আসলে একটা এনার্কি তৈরির চেষ্টা মনে হবে এবং এনার্কি আছে, এটা বোঝা যায়। ধানমন্ডি 32 এই প্রশ্নটা সিরিয়াসলি আছে যে একটা দেশের, মানে রাজধানীর প্রাণ কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটে, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করেনি। ইটস আ ভেরি টাফ ডিসিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হাজার হাজার লাখ লাখ জনতাকে ঠেকাতে যাওয়া ঠিক হতো? সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ানো ঠিক হতো? আবার এট দ্য সেম টাইম এই প্রশ্ন কেউ করতে পারে, এরকম একটা ঘটনা যখন ঘটছে, মানে ওই 5-6-7 যখন সরকার ছিল না তখন ঘটা এক জিনিস, আর এখন যখন একটা সরকার 6 মাস পর যে তার ক্ষমতা অনেকটুকু সুসংহত করেছে, সেটা করতে পারলো না, প্রশ্ন তুলছে। আমি আবারও বলছি, 32 নম্বরটাকে আমি ছাড় দিলাম। হোয়াট অ্যাবাউট আদার্স? এতগুলো জায়গায় ঘটনা ঘটলে এবং সরকার কোনোটাই ঠেকালো না বা ঠেকাতে পারলো না। শুধু সদন নিয়ে এরকম একটা রিপোর্ট দেখলাম যেখানে ফায়ার ব্রিগেড বলছে তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন বলে সেখানে যাননি, নিরাপত্তার অভাবে যাননি। সারা দেশে বিভিন্ন জায়গায় যখন ঘটেছে, কোথাও ঠেকানোর চেষ্টা হয়নি, থামানোর চেষ্টা হয়নি। এতে একটা জিনিস কিন্তু সবার সামনে এসে হাজির হয়, সেটা হচ্ছে এই সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আদতে নেই। এটা ভয়ঙ্কর। আজকে এটা বলে না, আমি বহুদিন থেকে বলেছি, বিভিন্ন জায়গায় যখন 80টা মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছিল, সরকার কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত সংখ্যা 80, 81, 82টাতে চলে গেছে, কারণ সরকারের স্টেপ নিতে পারেনি। ফলে দুটো ন্যারেটিভ দ্বারা এই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি নাই, সো এটা কিসের সরকার, ও ক্ষমতায় থাকবে কেন? একই সাথে বাংলাদেশ এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের দ্বারা দখল হয়ে গেছে। এরকম আরো ঘটনা আছে, ফুটবল খেলা বলি আমরা, অভিনেত্রীদের শোরুম উদ্বোধন বলি, আর গতকাল যা হলো এটাকেই প্রমাণ করে। তাহলে আমরা কিসের লক্ষণ, কিসের উদ্দেশ্য, কিসের ষড়যন্ত্র যদি বলি, এই সরকারকে অক্ষম দেখানোর একটা মানে চর্চা বা সুনির্দিষ্ট পরিকল্পনার পার্ট বলে এখন আমরা এটাকে পড়তে চাই। অন্তত এই সন্দেহটা আমরা জারি রাখবো। এই সরকার যদি অক্ষম হয়ে ওঠে, এই সরকার যদি আর পেরে না ওঠে, তাহলে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিতে হবে, অথবাটাই বেশি ভয়ঙ্কর, একটা নির্বাচন হয়ে জনগণের প্রতিনিধির হাতে যদি ক্ষমতা যায়,
এটা এক ধরনের মন্দের ভালো। এই সরকার কিছু সংস্কার করতে চেয়েছে, কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন সবাইকে নিয়ে করতে পারলে ভালো হতো, তাও সেটা মন্দের ভালো। কিন্তু অন্য কোনো ফিসফিস বা আলাপ শোনা যায়, আবার একটা 1-11 মতো পরিস্থিতি, অথবা কোনো না কোনো ফর্মে সো-কল্ড বিপ্লবী সরকার একটা বানিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করার জন্য বসে আছে কিছু মানুষজন, সেটা হতে পারে। এবং সেটার জন্য একটা প্রিরিকুইজিট হচ্ছে এই সরকার পারছে না, এই সরকারের হ্যাডাম নেই। একটা সরকারে কিন্তু হ্যাডাম থাকতে হয়, নাহলে সে সরকার হয় না। একেবারে হ্যাডামলেস একটা সরকার যখন ক্ষমতা থাকবে, জনগণই ক্ষুব্ধ হয়ে যাবে, ক্ষুব্ধ হয়ে যায়, এটাই নিয়ম। তখন জনগণই ইভেন কাউকে না কাউকে ডাকবে, আসো তোমরা ক্ষমতা নিয়ে নাও। এই পরিস্থিতি এবং প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করি। সুতরাং আমরা যে যে জায়গায় আছি, আমাদের আশপাশে আমরা এই সরকার কিছু করবে বলে মনে হয় না। রাজনৈতিক দল এবং ওই 5 তারিখের পর যেভাবে বিএনপি সহ জামায়াত সহ রাজনৈতিক দলগুলো যেভাবে মাঠে দাঁড়িয়ে এই জিনিসগুলো ঠেকানোর চেষ্টা করেছে, সেই চেষ্টা তাদের দিক থেকে করা দরকার। সেটা যাতে কোনোভাবে মুখোমুখি পরিস্থিতি তৈরি না হয়ে করা যায়, এবং আমরা যেন এইটুকু এই খেলাটা একটু বুঝতে পারি। এই সরকার নিয়ে আমাদের অভিযোগ আছে, এই সরকারের কে কে উপদেষ্টা হবে, কারা হবে, কেন হবে, কে হয় নাই, নানান অভিযোগ আছে, নানান অপ্রাপ্তি আছে, আমাদের অনেকেরই অসন্তোষ আছে, যৌক্তিক অনেক ক্ষেত্রে। কিন্তু এই সরকারটাকে আমরা ওন করতে হবে, এবং এই সরকারকে এমন কিছু করা উচিত হবে না যাতে এই সরকারটা খুব দ্রুত কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে ষড়যন্ত্রমূলক ভাবে কারো হাতে ক্ষমতা দিয়ে দিতে বাধ্য হয়। এই পরিস্থিতি যেন না হয়। সরকার কিছু সংস্কারের আলাপ করবে, রাজনৈতিক দলের সাথে কথা বলবে, 1-1.5 বছর মধ্যে একটা নির্বাচন হবে, যে টাইমলাইন আছে এই টাইমলাইনটা ফলো করাই আমাদের জন্য ভালো হবে। এর আগে কোনো কিছু ঘটা খুব ভয়ঙ্কর। সুতরাং আমরা যেন এই জিনিসগুলোতে হাততালি দিয়ে আমরা উস্কে না দিই। আমাদের মধ্যে বেসিক ইনস্টিংক্ট প্রতিশোধ পরায়ণতা আছে। আমাদের উপর যে বিভৎস অন্যায় অত্যাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার বিভিন্ন প্রতিনিধিরা, প্রত্যেক এক একজন এলাকার শেখ হাসিনা আমরা জানি, প্রত্যেক একই সমান বর্বর, জাস্ট এক একজনের ক্ষমতার চৌহদ্দিটা ভিন্ন। একজনের পুরো দেশে, কারো হয়তো একটা উপজেলায়, কারো হয়তো একটা জেলায়, কারো হয়তো একটা গ্রামে, কারো একটা ইউনিয়নে। ফের হুঁশিয়ারি বাংলাদেশের এক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি বারংবার ভারত সরকার, মোদী এবং ভারতের একাধিক ব্যক্তিত্বকে দিনের পর দিন হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এর আগে ডম্বুর বাঁধকে কেন্দ্র করে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কের সময় এই নাহিদ বলেছিলেন ভারত নাকি ইচ্ছাকৃত পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের জন্য। সে সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই নাহিদকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন, দরকার হলে আপনার ত্রিপুরায় আসুন, আপনারা দেখে যান যে ভারত সরকার ইচ্ছা করে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিয়েছে কিনা। কিন্তু সে সময় নাহিদের সাহস হয়নি ভারতে এসে আসল পরিস্থিতিটা দেখে যাওয়ার। তবে কাল হাসিনাকে কেন্দ্র করে ফের একবার ভারতকে কড়া হুঁশিয়ারি নাকি দিয়েছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের একাধিক মিডিয়া, সমাজ মাধ্যম রীতিমতো খুশি হয়ে গেছেন, কারণ নাহিদ নাকি ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা বলেছেন। কি কথা বলেছেন আমি একটু আপনাদের শোনাতে চাই, এবার তারপরে আমি বলবো এই কথার পিছনে নাহিদের কি রাজনীতি বা কি রকম কূটনৈতিক চরিত্র লুকিয়ে আছে সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। কি বলেছেন কালকে নাহিদ বলেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে বলেছি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে, কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ভারতে থেকে রাজনৈতিক মিটিং করেন এবং তার বক্তব্য প্রচার করেন, তবে এর দায় ভারতকে নিতে হবে। পরবর্তীকালে তিনি বলেছেন, আমরা ভারত সরকারের কাছে জবাবদিহিও চাইব। এবার এখানে আরো অনেক কিছু কথা উনি বলেছেন ভারতকে কেন্দ্র করে। আমি এই পার্টিকুলার এই জায়গাটা আমি একটু আপনাদের সামনে ডিসকাস করতে চাই। যিনি বলেছেন হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করে, তার দায় নাকি ভারত সরকার এবং স্পেসিফিক্যালি নরেন্দ্র মোদীর হবে। এবার প্রশ্ন হলো, নাহিদ কি আদৌ রাজনীতি বোঝেন? নাহিদকে ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা বলতে হবে, কারণ যদি এটা উনি না করেন তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ নাহিদ আগামী গত 6 মাসে কি কাজ করেছেন এবং আগামী 6 মাসে উনি কি কাজ করবেন সেই উত্তর ওনার কাছে নেই। এই ধরনের উপদেষ্টাদের, যারা ছাত্র আন্দোলন থেকে ষড়যন্ত্র করে উঠে এসে রাতারাতি উপদেষ্টা হয়ে গেছেন, তারা কি কাজ করেছেন দেশের মানুষের কাছে সেই হিসেব চাইলে এরা দিতে পারবে না। কথায় কথায় তাই ভারত বিরোধিতাকে আশ্রয় করে চেয়ার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের উপদেষ্টাকে। এবার ওনার কথার কিছু ব্যাখ্যা আপনি শুনুন। উনি বলেছেন, আমরা বলেছি হাসিনাকে ফিরিয়ে দিতে। প্রথম কথা হলো, শেষ 6 মাসে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অফিসিয়ালি ভারতকে ঠিক কতগুলো চিঠি দিয়েছে এবং আদতে অফিসিয়ালি তারা ভারতের থেকে হাসিনাকে কি সত্যি চাইতে পেরেছে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস স্বয়ং বলেছিলেন হাসিনা ভারতেই থাকুক, কিন্তু উনি যেন বক্তব্য পেশ না করেন ওখানে বসে।
তাই ভারতের থেকে জোর করে হাসিনাকে নিয়ে যাওয়ার ক্ষমতা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেই যে নেই। দিনের পর দিন ভারতকে চিঠি দিয়েছি, ভারত হাসিনাকে রক্ষা করছে, এই ধরনের কথাবার্তা হাওয়ায় ভাসিয়ে দিয়ে মানুষকে আরো ভারত বিদ্বেষী করে তুলছেন এই নাহিদ ইসলামের মতো উপদেষ্টারা। প্রশ্ন হলো, ভারত যে হাসিনাকে দিনের পর দিন নিজেদের একটা জায়গা দিয়েছে, অতিথি আপ্যায়ন করে রেখেছে, এর জন্য নাহিদরা কি আন্তর্জাতিক মহলে এই ইস্যুটাকে তুলতে পেরেছে? এই ইস্যুটাকে কিন্তু তুলতে পারেনি। এর আগেও বাংলাদেশের এই উপদেষ্টারা বলেছিলেন 17ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আজকে ফেব্রুয়ারি 5 থেকে 6 তারিখে বসেও তারা কি তাদের এই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন? পারেননি। আসিফ নজরুল, বাংলাদেশের আইনি উপদেষ্টা, যাকে কালকে খুঁজেই পাওয়া যায়নি, যিনি বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়াটা ঘরে শুয়ে শুয়ে টিভিতে হয়তো দেখলেন, তিনি বলেছিলেন হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে বাংলাদেশ সরকার। আমি সেদিন বলেছিলাম এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করাটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং বাংলাদেশ সরকারের পাবলিক একটা স্টান্ট নেওয়ার প্রক্রিয়া। আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারপোল কি করলো? রেড নোটিশ কোথায় গেল? কেন 17ই নভেম্বরের মধ্যে আপনারা ভারতের থেকে হাসিনাকে নিয়ে যেতে পারলেন না? কেন একের পর এক পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও শেখ হাসিনা বহাল তবিয়াতে ভারতের অতিথি আপ্যায়নে আছে? এবং কিসের জন্য আপনারা প্রত্যর্পণ চুক্তি, যে চুক্তি আপনারা হামেশাই মিডিয়াতে ভাসিয়ে দেন, সেই চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য ভারত সরকারকে প্রেসার দিতে পারলেন না? ভারত তো আপনাদের বিরুদ্ধে একের পর এক প্রেস কনফারেন্স করে যাচ্ছে, কিন্তু আপনারা নীরব দর্শক হয়ে শুধুমাত্র ভারত বিরোধী কথা বলে মিডিয়ায় ভেসে থেকে সাধারণ মানুষকে উস্কে যাচ্ছেন। আর হাসিনা যে কথা বলবেন কি বলবেন না, এটা ভারত সরকার ঠিক করতে পারে না। হাসিনা আমাদের এই ভারতবর্ষে অতিথি আপ্যায়নে আছে। ওনাকে যেখানে রাখা হয়েছে সেখানে ভারতবর্ষের মন্ত্রী সাংসদরা থাকেন। ওনাকে কোনো যুদ্ধ অপরাধী করে রাখা হয়নি যে তাকে নিয়ন্ত্রিত করবে ভারতের মোদী সরকার। হাসিনা অতিথি আপ্যায়নে ভারতবর্ষে আছেন, ভারতবর্ষেই থাকবেন, এবং যতদিন ইচ্ছা, যতদিন না নির্বাচিত সরকার বাংলাদেশে আসছে, ততদিন হাসিনাকে ভারতবর্ষ 100% সমর্থন করবে, তা কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। আর এইসব বুঝে গেছেন বলেই আপনারা ফের ভারতের বিপক্ষে মানুষকে উস্কাতে রাস্তায় নেমে গেছেন। অতই যদি ভারত বিদেশিকে এই মনোভাবকে আপনারা বাস্তবায়িত করতে চান, তাহলে ইমিডিয়েটলি ভারত থেকে চাল, দুধ, ডাল, মুসুরির ডাল, মানে বিভিন্ন পণ্যদ্রব্য নেওয়া বন্ধ করে দিন। মিডিয়াতে এসে কেন বলছেন না যে আমরা ভারত থেকে কালকে কিচ্ছু আমদানি করব না, হাসিনাকে আগে ভারতবর্ষ ফেরত দেবে, তারপরে আমরা ভারত থেকে চাল, ডাল, দুধ, ডিম, পেঁয়াজ, লঙ্কা এসব আমদানি করব। সেই বলার ক্ষমতা আপনাদের নেই। শুধুমাত্র দিনের পর দিন হাসিনাকে ভয় পেয়ে মোদী সরকারের উপর আপনাদের ব্যর্থতার দায়টা চাপিয়ে দিতে চাইছেন, যা আন্তর্জাতিক স্তর কোনোভাবেই এই পুরো বিষয়টাকে কিন্তু পাত্তাই দেবে না। আর আপনাদের যে পাত্তা দেওয়া হয়ও না, তা কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। প্রজাতন্ত্র দিবসের যে অতিথি আপ্যায়নের লিস্ট ভারত সরকার বাংলাদেশকে পাঠিয়েছিল, সেখানে আপনাদের মতো কোনো উপদেষ্টাকে জায়গা অবধি দেওয়া হয়নি। এমনকি ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচিত কোনো সরকার এলেই ভারত সম্পর্ক বিল্ড আপ করবে। আর ভারত সরকার এখনো আপনাদের জন্য বাজেট অ্যালোকেশন, এই সকল দুধ, ডিম, চাল সরবরাহ করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা ভেবে এবং হাসিনার সঙ্গে একাধিক চুক্তিকে মান্যতা দিয়ে। ফলে আপনারা যে এখনো খেতে পারছেন, তার জন্য ভারতের কাছে ঋণী হয়ে থাকুন। অকারণে ভারত বিদ্বেষীতাকে, ভারতের সম্পর্কে এই ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কানোর চেষ্টা করবেন না। আর বাংলাদেশের মিডিয়া সত্যি দেখলে হাসি পায়। তারা কেন পাল্টা প্রশ্ন করছেন না যে আপনারা হাসিনাকে চাইছেন, ভারতের বিপক্ষে কথা বলছেন, আপনারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে চাল, ডাল, গম, দুধ, পেঁয়াজ এগুলো আনা বন্ধ করছেন না কেন? আপনাদের তো অনেক ক্ষমতা। বিশ্বের যে কোনো দেশ নাকি আপনাদেরকে সসম্মানে একদম গলা জড়াজড়ি করে নিয়ে নেয়। হাসিনা আপনাদের কাছে ফারাকি করে না। ডোনাল্ড ট্রাম্প কে? আপনারা প্রশ্ন তুলেছিলেন। নরেন্দ্র মোদী কে? ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি আপনাদের কোনো যাই আসে না, সব বলেছিলেন। আজকে আপনাদের জন্য ইউএস এইড বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার জন্য আপনাদের দেশে রাতারাতি 1000 জনের চাকরি চলে গেছে। আসলে কর্মসংস্থানের কোনো উপায় নেই, ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্টের কোনো উপায় নেই। আপনারা দেশের সমস্ত সেক্টরগুলোকে কার্যত 6-7 মাসে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন। আর এখন ফের ভারত বিরোধী কথাবার্তা বলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেছেন, কারণ হাসিনাকে ভারত সরকার নাকি অতিথি আপ্যায়নে রেখেছেন।
হাসিনা অতিথি আপ্যায়নে থাকুক বা না থাকুক, আপনাদের সংস্কারে তো কোনো বাধা সৃষ্টি হাসিনা করেনি। তাহলে আপনারা সে 6 মাসে দেশের কেমন কি সংস্কার করলেন, শুধুমাত্র সাধারণ মানুষকে শুধু সেটুকু জানিয়ে দিন। সংস্কার মানে বইমেলার মঞ্চে ডাস্টবিনে শেখ হাসিনা ছবি লাগিয়ে রাখা নয়। সংস্কার মানে একটা দেশের নবজাগরণ। আর নবজাগরণ মানে রাজনৈতিক পথ পরিবর্তন নয়। নবজাগরণ মানে একটা দেশের নতুন দিগন্ত, নতুন দিশা সঞ্চার করা। নতুন দিশা তো দেখাতে পারেননি, উল্টে দিনের পর দিন ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে মানুষকে উস্কে আপনারা ক্ষমতা ভোগের জন্য ছাত্র রাজনীতি ছেড়ে দেশের রাজনীতির মসনদে বসেছেন এবং ক্ষমতা দখলের জন্য এখন নতুন দল করে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করছেন। লঙ্কায় যে আসে সেই হয়তো রাবণ। পরবর্তীকালে নাহিদ কি বলেছে জানেন? নাহিদ যে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরেই ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে, কারণ হাসিনাকে স্থান দিয়েছে ভারতবর্ষ, যিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন, জুলাই উত্থানে গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে। তারপরেও ভারতের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ করা হয়নি এবং আমরা নাকি বিদ্বেষ ছড়াবো না ভারতের বিরুদ্ধে, কোন রাষ্ট্রের পতাকাকে অবমাননা করব না। ভারতের উচিত হাসিনাকে ফিরিয়ে দিয়ে তাদের বক্তব্য তাদের দায়িত্ব পালন করা। এই ধরনের অনেক বুজুম বাজুম কথা উনি বলেছেন, যার কোনো রাজনৈতিক ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। উনি বলেছেন ভারতের পতাকাকে পোড়াবো না, অথচ এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বাইরে দিনের পর দিন ভারতের পতাকাকে মাটিতে শুয়ে রাখা হয়। উনি আবার বলেছেন হাসিনাকে স্থান দিয়েছে বলে ভারত খারাপ হয়ে গেছে, কিন্তু এই ভারত বিদ্বেষী এই মনোভাবকে কাজে লাগিয়েই তারা দিনের পর দিন হাসিনাকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছেন। পাকিস্তানের সিআইএ আর পাকিস্তানের মৌলবাদী সংগঠন আইএসআই এবং বাইডেনের সিআইএ একসঙ্গে মিলে আজকে হাসিনাকে সরিয়ে দেশটাকে কার্যত শ্মশানে পরিণত করেছেন এই নাহিদ ইসলামরা। আর এখন দিনের পর দিন আপনাদের ব্যর্থতা ডাকতে, শিক্ষার কোনো কথা না বলে, কর্মসংস্থানের কোনো কথা না বলে, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার কথা না বলে আপনারা হাসিনাকে আঁকড়ে ধরে ভারত বিরোধিতা করে চেয়ার বাজাতে চাইছেন। এই খেলা অত্যন্ত সস্তা জনপ্রিয়তার খেলা, যা অতীতেও একাধিক রাজনীতিবিদরা করেছেন, যার কোনো না কোনো সময় শেষ আছে। আর শেষ যখনই হয় তখন সিনারিওটা, দৃশ্যটা অত্যন্ত ভয়ঙ্কর হয়। এটুকু যেন আপনাদের মতো কিছু ছুটকো পাড়ার পল্টু মস্তানরা দয়া করে মনে রাখেন। আর নরেন্দ্র মোদী বা ভারত সরকারকে চমকে লাভ নেই। ভারতবাসী হয়ে ভারতবাসীর 10% মানুষ যদি আপনাদের বিরুদ্ধে গর্জে ওঠে, আপনাদের চাল ডাল গম দুধ এক নিমিষে যদি বন্ধ করে দেয়, আপনারা তো না খেতে পেয়ে মরে যাবেন। সেই সরল সত্যটা সাধারণ মানুষকে কেন বলছেন না? এই প্রশ্ন আমার। এখন হাসিনাও শেষ, 32ও শেষ, আওয়ামী লীগও শেষ, বিরানি তো আইলো না, এখন আমি কই যাবো। আজ বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা হয়েছে এই, সারা বাংলাদেশে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা চট করে আসবে, শেখ হাসিনা বর্ডারের কাছে অবস্থান করছে। প্রতিনিয়ত আওয়ামী লীগের যেই সকল উচ্ছিষ্টভোগী দালালদেরকে শেখ হাসিনা বাংলাদেশে রেখে গিয়েছিল, তারা এই হোপ নিয়ে বসেছিল। গতকালকের রাতে সেই হোপ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশে কোনো অবৈধ শাসকদের, লেসপেন্সারদের স্থান হবে না, দোসরদের স্থান হবে না। আওয়ামী লীগের কোনো ধরনের প্রোপাগান্ডায় এদেশের জনগণ প্রভাবিত হবে না ইনশাআল্লাহ। গতকালকের রাত্রে দেখেছেন আওয়ামী লীগের সেই মানুষগুলো কান্না জড়িত কণ্ঠে বিভিন্ন বর্ডারের প্রান্ত থেকে তারা সেখান থেকে এখন মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, দয়া ভিক্ষা চাচ্ছে, নতুন করে আপনাদের কাছে ক্ষমার জন্য চাচ্ছে, কারণ তাদের সব কিছু এখন শেষ। আর এই শেষ করার মূল নেত্রী হচ্ছে শেখ হাসিনা। এই শেষটা বাংলাদেশের কোনো সাধারণ জনগণ নয়, এই শেষ করার একমাত্র দাবিদার এবং একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন শেখ হাসিনা। এই শেখ হাসিনার ম্যানহোল মুখের এই ভাষা যখন তিনি জাতির কাছে অর্পণ করেন, তখন এই জাতি আর বসে থাকতে পারে না। আজ 32 নাম্বার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা। আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের সকল দোসরদের অবৈধ সম্পত্তি দিয়ে গড়ে তোলা অট্টালিকাগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সাধারণ ছাত্র জনতা। প্রমাণ হয়েছে এই দেশ 24-এর সেই জুলাই বিপ্লবের চেতনার বাহিরে গিয়ে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব না। আগামীর রাজনীতি বিনির্মাণ করতে হলে এই 24-এর চেতনাকে লালন করে, ধারণ করে তারপরে আপনাকে পথ চলতেই হবে। কেমন আছো বন্ধুরা? কেমন যাচ্ছে ছাত্রলীগের
আমার সেই শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, কেমন যাচ্ছে আপনাদের গতকালকের রাত, উৎসবময় দিন, যেই রাতে এবং দিনে আপনি শেখ হাসিনার কণ্ঠ শোনার জন্য অপেক্ষমান ছিলেন, আজ কেমন যাচ্ছে আপনাদের? কেমন ঘুম হয়েছে বলেন তো? সারা রাত কোন কোন কলিজার ভিতরে আপনাদেরকে ছাত্র জনতা পেরেক দিয়েছে, সেখানে আপনাদেরকে আঘাত করেছে, একটু কি বলতে পারবেন? আমরা জানি বলতেও পারবেন না, কারণ আপনাদের বলার মতো ভাষা আর নেই। অনেকে ভেবেছিলেন 6 মাসের মধ্যেই ওলট পালট করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে শেখ হাসিনা। ইন্ডিয়ার পত্রপত্রিকা তো বলতেই থাকলো যে কোনো মুহূর্তে ঢুকবে হাসিনা, যে কোনো মুহূর্তে বিমানে করে আসবে, এয়ারপোর্টে নামবে আর গণভবনের দিকে রওনা দিবে। দিলেন তো, দিয়েছেন তো। যতবার রওনা দিতে চাবেন ততবারই এই বাংলার জনগণ আপনাদেরকে নিকৃষ্টতার স্থানে ফেলে দেওয়ার জন্য আপনাদের পিছনে এই সংগ্রাম অব্যাহত রাখবে। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ছাত্র বন্ধুরা, ছাত্রী বোনেরা আজকের এই আন্দোলনে শরীক হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা আপনাদের বিজয়, এই বিজয় আপনাদের, এই বিজয়ের দাবিদার আপনারা। আপনারা 5ই আগস্ট দেখিয়েছেন, আপনারা 5ই ফেব্রুয়ারিও দেখিয়েছেন। আওয়ামী লীগের দোসরদের এখন কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি ওদের কান্না শুনতে পাই, ওদের কান্না আমার কানের কাছে ভাসছে, ওদের আওয়াজগুলো আমি বুঝতে পারছি, ওরা এখন কি পরিমাণ জ্বলছে সেটা আমি বুঝতে পারছি। ফেসবুক আর ইউটিউবে বসে শেখ হাসিনার ভাষণ শুনে যারা মনে করেন যে বাংলাদেশে আপনি শেখ হাসিনাকে আলিঙ্গন করছেন, তারা ভুল পথে আছেন। যদি কোনো শক্তি থাকে, আসো, খেলা হবে, রাস্তায় আসো, তোমার সাথে ঐক্যবদ্ধভাবে দেখি খেলতে পারি কিনা। কিন্তু তা তো আসবা না। তোমার খেলা হবে শামীম ওসমান এখন তওবা করে বাংলাদেশে ফিরতে চায়, তোমার খেলা হবে শেখ হাসিনার বিভিন্ন দালালরা এখন আমাদের সাথে যোগাযোগ করে জীবনকে রক্ষা করতে চায়। আমরা অমানুষ নই, আমরা মানুষ, আমরা কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু রাখে আল্লাহ বারেকে বলেছিলেন শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে সেটা তিনি পালন করেন নাই। আজ রাখে আল্লাহ বারেকে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে তার জবাব জনগণ দিয়ে দিয়েছে। কাকে আপনি অত্যাচার করেন নাই? তখন আপনি অত্যাচার করেছেন প্রশাসন দিয়ে, আর এখন আপনি এটা রিসিভ করছেন সাধারণ জনতার মাধ্যমে। পার্থক্য হচ্ছে এখন জনতা যা করছে এটাই হচ্ছে রিয়াল দেশের প্রতি ভালোবাসা, আর ওই সময় আপনি প্রশাসন দিয়ে যা করিয়েছেন সেটা ছিল আপনার দেয়া চাপিয়ে দেওয়া এক ধরনের জুলুম, অত্যাচার। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগের বন্ধুরা কোথায় আছেন? কোথায় খেলবেন? কোন মাঠে খেলবেন? কি অবস্থায় খেলবেন? আসেন, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত। আমরা আপনাদেরকে দেখেছি, আপনাদের লম্ফ জম্ফ দেখেছি, 15ই আগস্ট দেখেছি, আর 5ই আগস্ট দেখেছি, আর এই 5ই ফেব্রুয়ারিও দেখলাম। বাংলার জনগণ দেখেছে শেখ হাসিনার পাশে একটা মানুষ নেই। আর মানুষ কেন, একটা কুকুর, বিড়াল, ছাগল, প্রাণী কেউ কি এসেছে তার পাশে? নেই। শুধু শুধু মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে লম্বা আধা ঘন্টার উপরে বক্তব্য ছেড়ে লাভ কি হলো? আপনার এই কথা শুনে আমাদের দেশের কি উপকার হয়েছে? বরং আপনি বিভেদ ছড়াচ্ছেন, বরং আপনি অন্যায় করছেন, বরং আপনি তওবা করার কথা তওবা না করে দাম্ভিকতা দেখাচ্ছেন। আপনার দাম্ভিকতা শেষ হয়ে গিয়েছে। এখন শাহবাগের ওদের ভিতরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। শাহবাগীরা কোথায় এখন? তোমরা শাহবাগের মোড়ে মোড়ে যারা সেই 2013 সালের জুলুম অত্যাচার করে মানুষদের উপরে নির্যাতন করেছিলে, আজ তোমরা কোথায়? আজ শাহবাগে বিরিয়ানি নেই, আজ শাহবাগের সেই ফ্রি খাবার নেই, আর সে কারণে তোমাদের মানুষ নেই। কিন্তু আমাদের আন্দোলনে মানুষ আসছে, আসবে, থাকছে, থাকবে, বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা বিরানিতে। কারণ দেশের মানুষের জন্য তারা আন্দোলন করছে, দেশের মানুষের জন্য তারা কথা বলছে। অতএব এই আন্দোলনের স্রোত কেউ বন্ধ করতে পারবে না, পারেনি কখনো। অতএব আওয়ামী লীগের যারা সেই বিরিয়ানির অপেক্ষায় ছিলেন, সেই বিরিয়ানি খাওয়া কর্মী দিয়ে বাংলাদেশে আগামীর রাজনীতি চলবে না। শেখ হাসিনার রাজনীতি এই বাংলাদেশে হবে না, এই ভূখণ্ডে হবে না, এই আওয়ামী লীগের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। অতএব আজ আমাদের শপথ হয়েছে, নতুন শপথ, সেটা হচ্ছে সকল দোসরদেরকে ঘুরিয়ে দাও, দেশপ্রেমিকদেরকে প্রতিষ্ঠিত করো। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে আমাদের এখন এই অভিযান অব্যাহত রাখতে হবে, থাকতে হবে, এবং এই দেশকে গড়তে হবে। আওয়ামী লীগ তোমাদের জন্য সর্বশেষ ওই অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।